কথাগুলো আয়ন জুঁইকেও খোঁচা মেরে বলল। আয়নের কথায় হতবুদ্ধি হলো রাদীপ। প্রথমত জুঁই কে তাকেই চিনতে পারছে না রাদীপ, অথচ আয়ন ভাই রেগে যাচ্ছে ওর উপর। রাহাত ছাড়া রাদীপ সত্যি কোনো মেয়ের সাথে কথা বলে না। তাহলে এই জুঁই নামের কার কথা বলছে আয়ন? রাফিদ উত্তেজিত গলায় আয়নকে বোঝাতে চেয়ে বলল, আমি সত্যি বলছি অয়ন ভাই, বিশ্বাস করো আমার জুই নামের কারোর সাথে কোনো রিলেশন নেই। তাছাড়া জুইকে আমি তো সেটাই চিনতে পারছি না। তুমি বলো ভাই জুইকে, আগে আমাকে জুইকে চেনাও, তারপর বলছি আসলে কিছু হয়েছে কিনা। রাগে আয়ন আর কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে জুঁই রাগান্বিত ভঙ্গিতে কল কেটে দেয়। আয়নের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকিয়ে জুঁই কটাক্ষ করে বলে, এত মিথ্যা কত সাজাবেন আপনি? নিজের কথা সত্যি করার জন্য আপনি কাকে ফোন দিয়েছেন? ওটা রাদিফের কণ্ঠ ছিল না। আমি ওনার সাথে 3 মাস ধরে কথা বলছি, আমি চিনি ওনার ফোনের কণ্ঠ কেমন। আয়ন রাগে জুঁইকে কিছু বলবে তার আগেই জুঁই আয়নকে থামিয়ে দিয়ে বলে, কথাটা বলেই জুঁই নিজের ফোনে রাদীপ নামে সেভ করা নাম্বারে কল মিলাতেই মুহূর্তেই আয়নের হাতের ফোনটা বেজে উঠল। আয়ন রাগে সেই কল কাটতে কাটতে বলল, আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন? কল কেটে যেতেই জুঁই ফোনটা কান থেকে নামিয়ে বিরক্তি নিয়ে আয়নকে শুধিয়ে পুনরায় একই নাম্বারে কল দিতে দিতে বলল, আপনাকে কেন ফোন দিতে যাব আমি? আজব, আমি আপনার ভাইকে কল দিচ্ছি, ওনার নাম্বার এটা। আবারও আয়নের ফোনে রিং হতেই আয়ন হাত বাড়িয়ে নিজের ফোনটা জুঁইয়ের মুখের সামনে ধরে বলল, এই দেখুন আপনি কাকে ফোন দিচ্ছেন জুই। নিজের প্রেমিকের নাম্বারটাও মুখস্থ রাখতে পারেন না? আমার সাথে গুলিতে ফেলছে কেন? জুঁই আয়নকে শক্ত গলায় কিছু বলতে গিয়েও চমকে উঠে আয়নের ফোনে নিজের নাম্বারটা জুঁই নামে সেভ দেখে। চমকে ওঠার মতন জুঁই কাঁপা কাঁপা হাতে আয়নের ফোনটা নিজের হাতে নিয়ে পাশাপাশি দুটো ফোন ধরতে দেখলো রাদিফের নামের কলটি সরাসরি আয়নের ফোনে যাচ্ছে। মুহূর্তেই জুঁইয়ের মাথা টনটন করে উঠল ব্যথায়, সমস্ত কায়া কেঁপে উঠল অবিশ্বাসে। টলমলো হাতে নিজের ফোনের কলটি কেটে দিতেই আয়নের ফোনের কলটিও কেটে গেল মুহূর্তেই। অবিশ্বাস্যের মতন জুঁই পুনরায় একইভাবে কল মিলালো রাদিফের নাম্বারে। আবারও সেই কলের রিং বাজলো আয়নের ফোনে। জুঁইয়ের মতো করে আয়ন দেখলো জুঁইয়ের ফোনে আয়নের নাম্বারটা রাদিফ নামে সেভ করা। ভিতরকার অস্থিরতায় মুহূর্তেই কপালের কার্নিশ বেয়ে ঘাম ছড়ল জুঁইয়ের। অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল জুঁই, রাদিফের ফোন আপনার কাছে কেন? আয়ন নিজের ফোন জুঁইয়ের থেকে কেড়ে নিতে নিতে বলল, আমার মতন করে আমার ফোনটাকেও মিথ্যা বানিয়ে দেবেন না জুই। এটা আমার ফোন, রাদিফের নয়। নাম্বারটা কার? কিন্তু আমি যে 3 মাস ধরে এই নাম্বারে কথা বলছিলাম, তাহলে ওটা কে ছিল? ওটাও আমি ছিলাম। নাম্বার যেহেতু আমার, কথাও আমিই বলেছিলাম। কিন্তু আপনি তো এতক্ষণ যাবৎ আমার সাথে কথা বলার বিষয়টি অস্বীকার করে যাচ্ছেন, সেজন্য রাদিফও আপনাকে অস্বীকার করল। মন ভাঙনে জুঁই আয়নকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে আবারও জুঁই আয়নকে শুধাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন, এটা আপনার নাম্বার কিভাবে হয়? এটাই তো আপনার ভাই রাদিফের নাম্বার হওয়ার কথা। এখন কি আমার মতো করে আমার নাম্বারটা অস্বীকার করতে যাচ্ছেন জুই? তার মানে আপনি আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ, আমি এতদিন ধরে আপনার সাথে কথা বলছিলাম। আমি তো সেটাই বলছি, কিন্তু আপনি আমাকে অস্বীকার করছেন জুই। জুঁইয়ের শরীর হঠাৎ দুর্বল হওয়ার মতন নেতিয়ে পড়ল। কোনো রকম গাড়ি ধরে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আয়নের উদ্দেশ্যে দুর্বল গলায় বলল, আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই, আপনি আমার কলটা একটু রিসিভ করুন। আয়ন বিরক্ত চোখে জুঁইকে দেখলো। এর মধ্যে জুঁই কল দিল আয়নকে। আয়ন জুঁইয়ের ফোনটা রিসিভ করে কানে তুলতে তুলতে বলল, বলুন জুই। দুজন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কথা বলাতে আয়নের কণ্ঠ সরাসরি জুঁইয়ের কানে ভারী খাচ্ছিল বলে জুঁই আয়নকে দূরে যেতে চেয়ে বলল, আপনি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলুন। আয়ন সত্যি সত্যি দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো। মূলত আয়নের মাথায় আসছে না জুঁই এমন কেন করছে। এতদিন পরে এখন আবার নতুন করে কিসের কণ্ঠ শুনবে জুঁই আয়নের? আপনি নতুন করে আবার কি শুনতে চাচ্ছেন জুই? আয়নের কণ্ঠে আকাশ ভেঙে পড়ার মতন জুঁই স্তব্ধ হলো। বুক কাঁপলো, চোখের পাতাও ভিজে উঠল মুহূর্তেই। জুঁই ঠোঁট কামড়িয়ে কান্না আটকে বলল, তার মানে আমি রাদিফ মনে করে এতদিন আপনার সাথে কথা বলে এসেছি ডাক্তার সাহেব?
আপনি ছিলেন রাদিফার নামের পেছনের ব্যক্তিটা? এটা আমাকে আগে কেন বলেননি আপনি? আপনি আমার ফিলিংস নিয়ে খেলেছেন ডাক্তার সাহেব। আমি নই, আপনি আমাকে ঠকিয়েছেন। আমার আপনাকে ঘৃণা করা উচিত। জুঁইয়ের কথায় হতবুদ্ধি হয়ে জুঁইয়ের দিকে ঘুরে তাকালো আয়ন। এবার তার মাথাও বাজ পড়ল মনে হয়। একে একে দুজনের সকল ভুল ভেঙে গেল, কিন্তু নতুন ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো আবার। আয়ন জুঁইয়ের কথাই বুঝতে পারলো জুঁই এতদিন আয়নকে রাদীপ মনে করে কথা বলে এসেছিল, অথচ ফোনের পিছনে যে রাদীপ নয় আয়ন ছিল সেটা আয়ন কখনো জুঁইকে বলেনি। আর না জুঁই কখনো আয়নকে তার পরিচয় নিয়ে প্রশ্ন করেছে। যদি জুঁই সত্যিটা জানতে চেয়ে আয়নকে প্রশ্ন করতো তাহলে অবশ্যই আয়ন সত্যিটাই বলতো জুঁইকে। এত ভুল বোঝাবুঝি কিভাবে মেটাবে দুজন? রাতের 6টা পেরিয়ে পৃথিবীতে ভোর নামলো। উজ্জ্বল আলোয় স্নিগ্ধ পরিবেশ। বসন্ত পেরিয়ে গরমের আবির্ভাব হয়েছে সেই মাসখানেক আগেই। এই ধরনীতে কাঠখড় গরমের আভাস, শরীর জ্বালার মতন উত্তাপ সূর্যের আলো। তবে সকালের পরিবেশটা নরমই হয়, শীতল আর ঠান্ডাময় হয়। এমন একটা সকালে ঘুম ভাঙালো মায়া। সকাল তখন 5টা 7 ঘরে। খুব সকালে মায়ার ঘুম ভাঙার অভ্যেস থাকলেও আজ একটু তাড়াতাড়ি ঘুম গেল ওর। ঘুমের মধ্যে অল্প স্বল্প নড়তে চাইতে নিজেকে বন্দি মনে হলো কোথাও। নড়তে চেয়ে নড়তে পারল না সে। মায়া কোথায় আছে সেটা বুঝতে না পেরে আবারও নড়ে চড়ে উঠতে চাইলে মায়ার মুখ ঠেকলো কারো গলদেশে। মায়া নিজের নাক ঘষল সেখানটায়। নাকে খোঁচা খোঁচা সুইয়ের মতো কিছু বিদ্ধেই শরীর শিরশির করলো মিষ্টি ব্যথায়। নাক মুখ কুচকে ঘুমের মধ্যে মায়া নিজের একটা হাত নাকের ব্যথিত জায়গায় ঘষতে চাইলে বুঝলো সে হাতও উপরে তুলতে পারছে না। মোট কথা শরীর নাড়াতে পারছে না। মায়া অনুভব করলো ওর শরীর শক্ত কিছুর সাথে সাপের মতন পেঁচিয়ে আছে। মায়া ঘুমে রেশ কাটতে না পেরেই চোখ বন্ধ অবস্থায় হাতড়ে দেখতে চাইলো মায়া কোথায় আছে। হাতড়ানো অবস্থায় মায়া বুঝতে পারলো সে কাত হয়ে শুয়ে আছে। ওর ডান হাতটা নিচে আর বাম হাতটা উপরে। বন্দি মায়ার বাম হাতটা রাখলো কিছু একটার উপরে। যেটা মায়ার শরীরকে পেঁচিয়ে শুয়ে আছে সেটার কোনো এক জায়গায় হবে মায়ার হাতটা। ঘুমের মধ্যে মায়া হাতড়ে হাতড়ে বুঝতে পারলো সে বেশ শক্ত আর উষ্ণ আরামের মধ্যে কিছু একটার সাথে শুয়ে আছে। মায়া আবার হাতড়ালো। হাতড়াতে হাতড়াতে মায়ার হাতটা কারো কোমর থেকে পিঠে গিয়ে থামলো। মায়া বুঝতে পারলো সে কারো শরীর হাতড়াচ্ছে, কিন্তু কার? মায়া কি কোনো পুরুষের সাথে শুয়ে আছে? সর্বনাশ! মায়া চমকে ওঠার মতন তড়াক করে চোখ মেলে তাকালো। চোখে অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখতে পেল না। কারো গায়ে কড়া পারফিউমের ঘ্রাণে মায়া বুঝতে পারলো সে হৃদের 2 বাহুতে আটকে। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেললো, যাক অন্য কোনো পুরুষের সাথে তো আর শুয়ে নেই মায়া। মায়া স্বস্তি হতে গিয়ে হতে পারলো না মায়াকে এভাবে ছড়িয়ে ধরে ঘুমাতে দেখে হৃদকে। মায়া এই রুমে কখন আসলো সেটাও জানে না। মায়ার যতটুকু মনে আছে লাস্ট টাইম মায়া হৃদের সঙ্গেই ছিল ওই রকম একটা আপত্তিকর পরিস্থিতিতে। তারপর আর কিছুই মনে নেই। খুব সম্ভব মায়া জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর তাহলে কি এই লোক মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? সর্বনাশ! বাড়ির লোক দেখেছে সেটা? মায়াকে রাতে শ্রেয়ার রুমে না দেখে অবশ্য এতক্ষণ খোঁজাখুঁজি হয়ে গেছে বাড়িতে। মুক্তা জুঁই নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। সবচেয়ে বড় কথা, মায়ার নিখোঁজ হওয়ার কথাটা নিশ্চয়ই এতক্ষণে ওর বাড়িতেও চলে গেছে। মায়া নিজের ভাবনায় ভয়ভীতি হলো। হৃদ থেকে ছাড়া পেতে চেয়ে বুঝলো ওরা দুজনেই কাত হয়ে শুয়ে আছে। হৃদ দুহাতে মায়ার পিঠ চড়িয়ে বুকে বেঁধে রেখেছে মায়াকে, যার জন্য মায়ার মুখ হৃদের গলদেশে ঠেকিয়ে। আর এতক্ষণ মায়া হৃদের কোমর থেকে পিঠ পর্যন্ত হাতড়াচ্ছে নিজের অবস্থান বুঝতে। মায়া হৃদের শক্ত হাতে বেড়ে পড়ে লজ্জায় সিটিয়ে গেল। সেই সাথে শরীর টনটন করে উঠল ব্যথায়। মায়ার পা দুটোও সেই কখন থেকে অবশ হয়ে আছে ভারী কিছুর জন্য। মায়া পা নড়াতে চেয়ে আবারও চমকে উঠল, কারণ হৃদ মায়ার উড়ু বরাবর তার এক পা তুলে দিয়ে মায়াকে কোলবালিশের মতন দুহাতে চাপটে জড়িয়ে ধরে ঘুমিয়ে এবার ভীষণ লজ্জা পেল মায়া। বুকটা ঢিপ ঢিপ করলো অস্থিরতায়। ওহ, কি সারা রাত এইভাবে ঘুমিয়েছিল লোকটার সাথে! ইস, কি লজ্জা! এত লজ্জায় মায়া নিশ্চয়ই ওর স্বামীকে আর মুখ দেখাতে পারবে না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদ থেকে ছাড়া পেতে চেয়ে আস্তে করে হৃদের হাতগুলো নিজের ওপর থেকে সরালো। তারপর হৃদের ঘুমের সুযোগ নিয়ে খুবই আস্তে ধীরে নিজের উরু থেকে হৃদের ভারী পা সরিয়ে চুপি চুপি খাট থেকে নামলো। গায়ের ওড়নাটার খোঁজ করতেই দেখলো সেটা অবহেলায় ফ্লোরে পড়ে। মায়া কি ওড়না ছাড়া লোকটার সাথে ঘুমিয়েছিল? ইস,
মায়া আবারও লজ্জায় আছড়ে পড়ে দ্রুত ফ্লোর থেকে নিজের ওড়না গায়ে জড়াতে জড়াতে ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। হৃদ এখনো মায়ার দিকেই কাত হয়ে ঘুমিয়ে আছে। যেভাবে মায়াকে বুকে নিয়ে ঘুমিয়েছিল সেভাবেই আছে, শুধু হৃদের বুকে মায়া নেই। মায়া চোরের মতন কর্নার টেবিল হতে নিজের ফোনটা উঠিয়ে বিনা শব্দের খালি পা টিপে রুমের থেকে বের হতেই বুক চেপে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ বড় বাচ্চা বেঁচে গেছে মায়া। হৃদের ঘুম থেকে ওঠার আগেই মায়া পালিয়ে আসতে সক্ষম হয়েছে। মায়া বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার মধ্যে নাকে বাজলো কড়া পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা মায়া চিনে হৃদের শরীরের ঘ্রাণ। যতবার হৃদ মায়ার সামনে এসেছিল ঠিক ততবারই মায়া এই সুগন্ধটা পেয়েছিল। মায়া নিজের কাঁধে নাক বাজিয়ে শ্বাস টানতেই বুঝতে পারল হৃদের শরীরের ঘ্রাণ মায়ার শরীরে মোমো করছে। মায়া চমকে উঠল, বারবার নাক বাজিয়ে নিজের শরীর শুকলো। বাপরে, মায়ার পুরো শরীরে শুধু হৃদ হৃদ গন্ধ ছড়াচ্ছে। এই মুহূর্তে মায়া যদি কারো সামনে যায় তাহলে নিশ্চিত ও ধরা পড়ে যাবে। সবাই বুঝে যাবে মায়া যে হৃদের সাথে রাতে ছিল। কি সাংঘাতিক ব্যাপার, লোকটার শরীরে ঘ্রাণটা কেমন মায়াকে টানছে। মায়া ভীতু চোখে আশেপাশে তাকালো। চারপাশটা কেমন অচেনা অপরিচিত ঠেকলো। এটা ফাহাদের বাড়ি নয়, সেটা চট করে বুঝে গেল মায়া। তাহলে মায়াকে এই লোক কোথায় নিয়ে এসেছে? এটা কার বাড়ি? মায়ার জানা মতে এটা খানবাড়িও নয়, কারণ মায়া খানবাড়িতেও গিয়েছিল 2 বার। ওর চেনা আছে খানবাড়ি। তাহলে এটা কোথায়? কে থাকে এখানে? নিজের চিন্তা ভাবনার মাঝে মায়া ভয় পেল না, বরং নির্ভয় থাকলো হৃদ পাশে আছে বলে। তবে কৌতূহল হয়ে চারপাশটা দেখতে দেখতে সামনে এগোলো। করিডোরের সামনে মায়া দেখতে পেল একটা লম্বা সিঁড়ি নিচে ড্রয়িং রুম অব্দি গিয়েছে। নিচে গেল না, বরং সেই সিঁড়ির মাথায় বসলো। কার না কার বাড়ি। মায়া যদি কৌতূহল নিয়ে নিচে অব্দি যায় তাহলে নিশ্চয়ই কারো না কারো সামনে পড়ে যাবে সে। তখন হবে আর এক বিপদ। অপরিচিত দেখে যদি মায়াকে জিজ্ঞাসা করে সে কে, কার সাথে এই বাড়িতে এসেছে, রাতে কোথায় ছিল, তখন মায়া কি বলবে? মায়ার কাছে তো এসবের উত্তর নেই। আবার মায়া হৃদের ভয়ে রুমেও যেতে পারছে না বলে ও এখানেই বসে থাকবে বলে ঠিক করলো। হাতের ফোনটা লক খুলতেই মায়ার মাথায় দুষ্টু বুদ্ধি আটলো। মায়ার জামাই তো আর জানে না মায়া যে ওদের সম্পর্কে অবগত, তাহলে এই বিষয়ে লোকটাকে একটু হেনস্থা করলে কেমন হবে? অবশ্যই দারুণ হবে। মায়াকে এই লোক কম নাকে দড়ি দিয়ে ঘুরায়নি। সামনে থেকেও মায়ার কাছে নিজের পরিচয় না দিয়ে শুধু ওকে হেনস্থা করেছে। এবার মায়ার পালা। মায়াও এই লোকটাকে এবার আচ্ছা মতন জব্দ করবে বলে ঠিক করলো। হাতের ফোনটাই হৃদকে কল দিতেই হৃদ সেই কল রিসিভ করলো বেশ কিছুক্ষণ পরে। মায়ার হৃদকে কল রিসিভ করতে দেখে চট করে কান্না করার মতন নাক টেনে বলল, হ্যালো। হৃদ ঘুম ছড়ানো কণ্ঠে উত্তর করলো। হৃদের মাতাল কণ্ঠে মায়ার বুকটা ধুক করে উঠল। বাপরে, এই লোকের সবকিছুই মারাত্মক। মায়া এত ঘাইল হতে হতে না জানি আবার হার্টে সমস্যা হয়ে যায় ওর। হৃদের কণ্ঠে মায়া এক মুহূর্তের জন্য নিজের অভিনয়ের কথা ভুলে গেলেও পর মুহূর্তে ঠিকই মনে পড়ল সে এখন অভিনেত্রী। হৃদকে জব্দ করতে চেয়ে আবারও নাক টেনে কাদার মতন করে বলল, হ্যালো, শুনছেন? আমি না আপনাকে ঠকাইছি। আমার বড় আপুর ভাসুর হৃদ খান আমার সাথে রাতে ঘুমাইছে। এখন আমি আর আপনার বউ না। মায়া কথায় চট করে হৃদের ঘুমের রেশ কেটে গেল। ফোনটা কানে নিয়েই মাথা উঁচিয়ে তাকালো নিজের পাশে। সে একাই বিছানায় শুয়ে। মায়াকে নিজের পাশে বিছানায় দেখতে না পেয়ে বুঝলো বেয়াদব বউটা তাকে ঘুমের মধ্যে রেখেই পালিয়েছে। হয়তো আশেপাশে কোথাও থেকে হৃদকে কল করে তার নামেই বিচার দিচ্ছে। হৃদও দমে যাওয়ার পাবলিক না। বোকা বউটা তো আর জানে না তার স্বামীকে দমানো যায়। হৃদ কাত হওয়া থেকে সেইভাবে উপর হয়ে বালিশে মাথা রাখতে রাখতে বলল, সমস্যা নাই বউ। হৃদ খান আমার বউয়ের সাথে ঘুমাইছে, আমিও ওর বউয়ের সাথে ঘুমাবো। তাহলেই হিসাব বরাবর হবে। আমার বউয়ের সাথে ঘুমানোর শোধ আমি ওর বউয়ের সাথে ঘুমিয়ে তুলবো। হৃদের কথায় মায়া চট করে কল কেটে থমথমে খেয়ে বসলো। হৃদকে জব্দ করতে চেয়ে যেন ও নিজেই জব্দ হয়ে গেল যেন। এই ধন্দিত লোককে মায়া আদেও জীবনে জব্দ করতে পারবে বলে মনে হয় না। মায়া একটা কথা বলে এই লোক মায়াকেই কেমন ও নিজের কথাই ফাঁসিয়ে দেয়। এই যেমন এখন দিল। হৃদ খানার ফোনের ওপাশের ব্যক্তিটার বউ তো মায়া নিজেই। দুটো মানুষই তো এক। ফোনের লোকটা যদি হৃদ খানের বউয়ের সাথে লুকিয়ে শোধ তুলতে চায় তাহলে সে মায়ার সাথেই আবার ঘুমাবে। ঘুরে ফিরে মায়াকে মায়ার কথায় ফাঁসি দিল। মায়া নিজেকে নিয়ে বড্ড আফসোস করলো। সে একটু চালাক হতে পারলে হয়তো কোনো না কোনোভাবে নিজের স্বামীকেও কথার জালে ফাঁসাতে পারত। মায়ার যা বুদ্ধি সে তো ইহজীবনে। সকাল 5টা পেরিয়ে 5:45 ঘরে। কাক ডাকা ভোরে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে অদূরে লিচু গাছটা থেকে।
মায়া বাড়ির সামনের দরজায় দাঁড়িয়ে সেদিকে বিষণ্ণ হয়ে তাকিয়ে। ছোট লিচু গাছের ডাল শাখা নুয়ে পড়ছে কাঁচা পাকা অসংখ্য লিচুর ভারে। লিচুগুলো দেখতে লোভনীয় মনে হলেও মায়া সেদিকে এগিয়ে গেল পেরে খেতে। কার না কার বাড়ি কে জানে। রাতের অন্ধকারে মায়াকে ওর স্বামী কার বাড়িতে নিয়ে এসেছে মায়া এখনো জানে না। বাড়ির মালিক বা আশেপাশে অন্য কাউকেও দেখেনি এখনো। সেই জন্য মায়া তখন সিঁড়ি থেকে থেমে নিচে ড্রয়িং রুমটা পার হয়ে বাহিরে এসে দাঁড়িয়েছে। তবে মায়া বুঝতে পারছে এটা ফাহাদের বাড়ি নয়, কারণ মায়ার বোনের শ্বশুর বাড়ি ওর চেনা। কিন্তু এই অপরিচিত বাড়িটি মায়া চিনে না বলেই বের হয়েছে দেখতে এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটা। ছোটখাটো দোতলা ডুপ্লেক্স বাড়িটির সামনে একটা সুন্দর বাগানও আছে, তবে সেই বাগানে ফুলের চারা নেই, আছে শুধু অসংখ্য ফলের গাছ। বেশ কিছু ফলের গাছ মায়া চিনতে পারলেও অনেক গাছই সে চিনতে পারল না। নামবিহীন বিদেশি ফলের চারা হবে বলে মায়ার মনে হলো। মায়া মাথার ঘোমটা আরো একটু টেনে নুয়ে পড়া লিচু গাছের নিচে দাঁড়ালো। ওর গায়ে এখনো কালকের পরা সেই সাদা পাকিস্তানি জামাটি জড়ানো। ফর্সা পায়ে হৃদের বড় বড় স্যান্ডেল জোড়া মায়ার পায়ে বেশ ছোট দেখালো। হয়তো তখন হৃদের রুম থেকে পালাতে গিয়ে তাড়াহুড়ো করে মায়া নিজের জুতা খুঁজে পায়নি। চোখের সামনে তখন যা পেয়েছিল তাই পরে হৃদের রুম থেকে পালিয়েছিল সে। মায়া ঘুরঘুর করে বাগানটা দেখতে লাগলো। অসংখ্য ফল গাছের ভেতরে এক মুহূর্তের জন্য ভুলে গেল হৃদের কথা। হাত বাড়িয়ে ফলসহ চারাগাছগুলো ছুঁয়ে দেখার মধ্যে আসিফের গলা পেয়ে মায়া চমকে ওঠার মতন পেছন ফিরল। তক্ষুনি চোখে পড়ল আসিফকে বাসার কাপড়ে দাঁড়িয়ে একজন মহিলার সঙ্গে কথা বলছে। মায়া অদূরে বাগান থেকে দাঁড়িয়ে দুজনকে দেখে বুঝতে পারলো মহিলাটি হয়তো এই বাড়ির সার্ভেন্ট হবে, আর আসিফ তাকে তার কাজ বুঝিয়ে দিচ্ছে। মায়া হঠাৎই মনে হলো হৃদের কথা, লোকটা হয়তো এখনো ঘুমিয়ে আছে, সেই জন্য মায়ার খোঁজ জানে না। কিন্তু ঘুম থেকে উঠে মায়ার খোঁজ করলে মায়া এই লোকের সামনে দাঁড়াবে কি করে? মায়া তো লজ্জায় মরে যাবে। কাল রাতের ওইসব ঘটনার পর মায়া আর সাহস নেই লোকটার সামনে দাঁড়ানোর। ভাগ্যিস মায়া কাল রাতে বেহুশ হয়েছিল, নয়তো সে হার্ট অ্যাটাক করতো। এই লোক মায়ার উপর যে চাপ সৃষ্টি করেছিল, মায়ার তো এখন এই লোকের সামনে যাওয়াই রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার থেকে সবচেয়ে বড় কথা হলো মায়ার স্বামী ওর মতিগতি বুঝতে পেরে গেছে। হয়তো জেনে গেছে মায়া যে তাদের দুজনের স্বামী স্ত্রীর হওয়া সম্পর্কটা নিয়ে অবগত। তার জন্যে তো লোক আজকাল মায়ার সাথে কেমন আপোষে মিশে যেতে চায়। মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে সে একজোড়া সাদা পা গাছের উপর দেখলো। মায়ার বেখেয়ালি দৃষ্টি মাটি থেকে তুলে সামনে থাকাতেই চমকে উঠল হৃদের উপস্থিতি দেখে। থতমত খেয়ে তাড়াহুড়ো করে পালিয়ে যেতেই চাইলেই হৃদ তৎক্ষণাৎ মায়ার বাহু টেনে আটকায়। মায়া রাতের কথা ভেবে লজ্জায় মাথা নুইয়ে রাখলে হৃদ মায়ার বাহু টেনে কাছে আনে। মায়ার থুতি ধরে মুখটা উপরে তুলতেই দুজনের চোখাচোখি হলো। মায়া লজ্জায় মুখ ঘুরে নিতে চাইলে হৃদ মায়ার মুখটা আটকে রেখে বলে, কি ম্যাডাম, কি সমস্যা? পালাতে চাচ্ছেন কেন? মায়া উত্তর করল না, বরং জোর করে মুখটা নামিয়ে নিল হৃদের হাত থেকে। এইভাবে মায়ার ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় সিটিয়ে মায়া হাঁসফাঁস করে দৃষ্টি লুকাতে চাইল এদিক সেদিক তাকিয়ে। হৃদ মায়ার লজ্জা মিশ্রিত মুখটা দেখে দুষ্টু হেসে মায়ার নাক টানলে মায়া উফ শব্দ করে। হৃদ মায়ার নাক ছেড়ে কপালে ঠোকা মারতে মারতে বলল, বারবার কাছে আসছেন, ধরা দিচ্ছেন, তর্ক করছেন না, কাহিনী কি? আমার প্রেমে টেমে পড়লেন নাকি ম্যাডাম? হৃদের দুষ্টু মুখভঙ্গিমা এই প্রথম দেখলো মায়া। লোকটা মজা করে মিটমিট করে হাসতে পারে সেটা জানা ছিল না মায়ার। মায়া বিষণ্ণ হয়ে হৃদের মুখের দিকে তাকালো। হৃদের ঠোঁটের কোণের অল্প হাসিটা দেখতে দেখতে মুহূর্তেই গায়েব হয়ে গেল। প্রেমে পড়ার জন্য আপনার ফিয়ান্সে শশী আপু আছে না? আমি কেন প্রেমে পড়তে যাব? আমি প্রেমে পড়ব না। হৃদ মুখটা স্বাভাবিক করে নিতেই মায়া মুখ ভার করে বলল। হৃদের স্বাভাবিক হয়ে যাওয়ার মুখটা আবার উজ্জ্বল হলো। ঠোঁট বাঁকিয়ে হেসে দ্বিতীয়বারের মতন মায়ার নাক টেনে বলল। জলে? মায়া গাল ফুলিয়ে হৃদের দিকে তাকালো। কষ্ট পেয়ে হৃদকে পেছনে ফেলে পিঠ মোড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, না। হৃদ মায়ার অবুঝ কাণ্ড দেখে ঠোঁট কামড়িয়ে হাসলো। বউ তার জ্বলছে সেটা সে জানে। হৃদ জেনে শুনেই নিজের বউকে জ্বালাচ্ছে। মূলত তার ভালো লাগছে এটা করতে। হৃদ মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরালো। মায়ার গাল টেনে বলল, পুরা পুরা গন্ধ পাচ্ছি ম্যাডাম। কার কলিজা যেন পুড়ছে, তাই না? মায়া এক হাতে নাক ঘষতে ঘষতে হৃদের দুষ্টু দৃষ্টির দিকে তাকালো। হৃদ যে ইচ্ছে করে মায়াকে হেনস্থা করছে সেটা বুঝে মায়া কথা ঘুরাতে চাইলো। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে মিহিস্বরে বলল, এই বাড়িটা কার? তোমার। হৃদের সোজা সাপটা উত্তরে বিস্মিত হলো মায়া। হৃদকে শুধিয়ে বলল,
আমার। হুম। হৃদের উত্তরে মায়া মনে করলো হৃদ মায়ার সাথে মজা করছে। মায়া পুনরায় একই ভঙ্গিতে বলল, প্লিজ বলুন না বাড়িটা কার, আর এই লিচু গাছটা এটা কার? হৃদ মায়ের আঙ্গুলের অনুসারে ঝুলন্ত লিচু গাছটার দিকে তাকালো। সে উপর থেকে দেখেছিল মায়াকে এই লিচু গাছের আশেপাশে ঘুরঘুর করতে। হৃদ মায়ার হাত ধরে লিচু গাছের সামনে দাঁড়ালো। ঝুলে থাকা লিচুর থেকে একটা লিচু নিয়ে সেটা খোসা ছাড়ালো। বীজ ছাড়িয়ে সাদা অংশটুকু মায়ার মুখে তুলে দিতে দিতে বলল, এই বাড়ি, এই ঘর আর এখানকার সবই তোমার। আমি তো ভাড়াটিয়া তোমার। আপনি ভাড়াটিয়া আমার? মায়া অবাক গলায় শুধালো হৃদকে। হৃদ একইভাবে দ্বিতীয় লিচুটা গাছ থেকে পেরে খোসা ছাড়িয়ে মায়ার মুখে তুলে দিতে দিতে সম্মতি দিয়ে বলল। হুম। মায়া মুহূর্তেই খুশি হয়ে গেল, কারণ সে হৃদের ইঙ্গিত বুঝতে পেরেছে তাই। হৃদ যে এই বাড়ির মালিক সেটা বুঝতে বাকি নেই মায়ার। মায়ার স্বামী এই বাড়ির মালিক হলে মায়া তো তার বউ, তাহলে সে মালকিন হবে, এটাই স্বাভাবিক। আর এজন্য হয়তো হৃদ মায়াকে এই বাড়ির মালিক বলে সম্বোধন করছে। মায়া লজ্জা মিশ্রিত মুখে খুশি হয়ে গেল। হৃদ মায়ার মুখের দিকে তাকিয়ে আরো একটা লিচু মায়ার মুখে তুলে দিল। দুজনের কেউ কাউকে এই পর্যন্ত ভালোবাসি বলেনি, আর না কেউ কাউকে জানিয়েছে তারা একে অপরের স্বামী স্ত্রী হওয়ার সম্পর্কে অবগত। ভালোবাসা মুখে প্রকাশ করেনি কেউ, অথচ এই দুজনকে একত্রে দেখলে যে কেউ বলে দিতে পারবে তাদের দুজনের মধ্যে কতটা গভীর প্রেম চলছে। হৃদের নিশ্চুপ ভালোবাসা আর মায়ার অস্থির মনোভাব দুজনকে একে অপরে ডুবিয়ে রাখা সারাক্ষণ। মায়ার মুখে যখন হৃদ শেষ লিচুটা তুলে দেয় তখন মায়া মুখ ফিরিয়ে নেয়, আর খাবে না বলে। হৃদ তারপরও মায়ার মুখে শেষ লিচুটা দেওয়ার সময় হতভম্ব হয়ে গেট দিয়ে ঢুকতে দেখা গেল রাদীপকে। রাদীপকে দেখেই মায়া ভয় পেল। রাদীপ যদি মায়াকে এখানে দেখে উল্টোপাল্টা কিছু মনে করে বড়দের সবাইকে সবটা জানিয়ে দেয় তাহলে বিপদে পড়বে ওরা দুজন। মায়া সেই ভয়ে হৃদকে না বলে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল বাড়ির ভিতরের দিকে। মায়ার হঠাৎ কাণ্ডে হৃদ খানিকটা চমকালো। মায়া দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে খানিকটা উঁচু গলায় হাঁক ছেড়ে মায়ার উদ্দেশ্যে ডেকে বলল, রাতের ব্যাপারটা ভুলিনি কিন্তু হৃদ, আমার অসমাপ্ত কাজটা সমাপ্ত চাই। ডাইনিং টেবিলে রাদীপের মুখোমুখি মায়া জড়তায় বসে। পাশেই হৃদ টান টান হয়ে নাস্তা প্লেট উঠিয়ে বসলো। তাতে নাস্তা তুলে খাবে সে তাই। সামনে নানান রকমের খাবার, সার্ভেন্ট পাশেই দাঁড়িয়ে, অথচ কেউ প্লেটে খাবার তুলে দিচ্ছে না। এমন থমথমে পরিবেশে মায়া উঠতেও পারছে না জড়তায়। হৃদ একা থাকলে একটা কথা ছিল, কিন্তু রাদীপ মুখোমুখি বসে থাকার কারণে মায়া ভদ্রতা দেখিয়ে এই মুহূর্তে উঠে যেতে পারছে না। যদি বেয়াদবি হয় সেই জন্য, অথচ রাদীপের মনোভাব এমন যেন এই মুহূর্তে মায়া ছাড়া টেবিলের আশেপাশে আর কেউ নেই। সেই তখন থেকে রাদীপ ড্যাব ড্যাব করে মায়াকে দেখেই যাচ্ছে। এতে করে মায়া ভীষণ নার্ভাস হচ্ছে, অস্বস্তিতে আছড়ে পড়ছে। এইভাবে কেউ মুখের উপর একদৃষ্টিতে তাকিয়ে থাকলে অস্বাভাবিক লাগে না বিষয়টা? হৃদ, মায়া আর রাদীপ দুজনের মনোভাব দেখল। রাদীপকে আপাতত কিছু বলে লাভ নেই, সে বড় ভাইয়ের বউকে গবেষণা করতে বসছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত রাদীপের গবেষণা শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে মায়ার দিকে এইভাবেই তাকিয়ে থাকবে। হৃদ রাদীপকে অপেক্ষা করে মায়া বলল তাদের প্লেটে খাবার তুলে দিতে। মায়া আমতা আমতা করে আরো সিটিয়ে বসলো চেয়ারে। রাদীপের দৃষ্টি আর মতিগতি কোনোটাই পরিবর্তন হলো না। মায়াকে চেয়ার ছেড়ে উঠতে না দেখে এবার হৃদ বিরক্ত হলো। ধমক দিতেই মায়া হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। অস্বস্তিতে পড়ে থতমত খেয়ে হৃদের ঠিক করে রাখা প্লেটটা উল্টিয়ে দিল। মায়ার এমন কাজে হৃদ কপাল কুঁচকালো, তীক্ষ্ণ গলায় বলল, কফি দাও। হৃদ মায়াকে কফির জন্য আদেশ করে মায়ার উল্টে দেওয়া প্লেটটা নিজেই আবার ঠিক করে রাখলো। মায়া হৃদকে কফি দিতে চেয়ে চায়ের কেটলিতে ধরলে রাদীপ বলল, ভাবি, আমার প্লেটটা উল্টিয়ে দাও ভাইয়ের মতো করে। সোজা প্লেটে নাস্তা করতে মজা পায় না, উল্টো প্লেটে নাস্তা করলে নিশ্চয়ই মজা পাবো, তাই না? রাদীপের মুখে ভাবি ডাকটা শুনে মায়ার মনে অস্থিরতার ঝড় তুলল। অস্থির ভঙ্গিতে মায়া হৃদের দিকে তাকাতে দেখলো হৃদ মায়ার দিকে পূর্ব দিকে তাকিয়েই আছে। দুই ভাই এমন করে মায়াকে কি দেখছে আল্লাহই জানে, কিন্তু মায়া সাংঘাতিক অস্বস্তিতে ভুগছে এই মুহূর্তে। তাছাড়া রাদীপ যে সরাসরি মায়াকে ভাবি ভাবি ডাকছে তাতে হৃদ বাধাও দিচ্ছে না, বরং চুপ থেকে নীরব সম্মতি জানাচ্ছে। হৃদের নিশ্চুপ সম্মতি আর রাদীপের সরাসরি ভাবি ডাকায় মায়া ভিতর থেকে অস্থির হয়ে উঠল। সবকিছু গুলিয়ে ফেলে এলোমেলো কাজ করতে লাগলো। খালি চায়ের কাপটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল,
আপনার রুটি। হৃদ মায়ার হাতের খালি চায়ের কাপটায় দিকে তাকিয়ে সেটা নিজের হাতে নিয়ে বিষণ্ণে বলল। এটা রুটি? মায়া হৃদের হাতের দিকে তাকিয়ে অস্থির ভঙ্গিতে লজ্জিত হলো। কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়ো করে হৃদের হাত থেকে খালি কাপটা ছিনিয়ে নিতেই সামনে থেকে রাদীপ সিরিয়াস গলায় বলল। ভাবি আমাকে ভাইয়ের মতো একটা এমন রুটি দিন। লজ্জা, ভয়, অস্থিরতা একত্রে ঘিরে ধরল মায়াকে। রাদীপ যেন সেসব আরো বাড়িয়ে দিচ্ছে, বারবার ভাবি ডেকে আবদার করে। মায়া অনিচ্ছাকৃত ভুলগুলো আরো বাড়িয়ে দিচ্ছে। রাদীপ পুনরায় রুটি চাইলে মায়া হাতের কাছে একটা আপেল রাদীপের দিকে এগিয়ে দিতে দিতে ভয়ে আমতা আমতা করে বলল। আপনার চা। রাদীপ মায়ার হাত থেকে আপেলটা নিয়ে গোল গোল চোখে সেটা কয়েক পলক দেখে টুপ করে সেটাতে কামড় বসাতে বসাতে বলল। আহা, ভাবির হাতে চা হলো অমৃত। চা তো নয়, যেন আপেলের স্বাদ পাচ্ছি খেতে। মায়া হৃদের দিকে একটা কলা এগিয়ে দিতে দিতে একই ভঙ্গিতে বলল। আপনার কফি। হৃদ মায়ার হাত থেকে কলাটা নেওয়ার আগেই রাদীপ সেটা ছো মেরে ছিনিয়ে নিতে বলল। ভাবি, ভাইয়েরা তোমার কফি খাওয়ার দাঁত নাই, তোমার দাঁত আছে 34টা। এই যে দেখো আমার, এজন্য আমি তোমার কলা ফেভারিট কফিটা খাই। কেমন? সকাল 9:45, তপ্ত রোদে উজ্জ্বল ধরনী। এই সাত সকালে হৃদের কাজে থাকার কথা, অথচ সে কাজ ফেলে এই সাত সকালে ড্রাইভিং সিটে বসে। পাশেই রাদীপ চকচকে মুখে বসে। মায়া দুই ভাইয়ের মাঝে পিছনের সিটে কাচুমাচু করে বসে। আপাতত সে হলো একজন আসামির ন্যায়। ওকে হৃদ যেতাই নিয়ে যাচ্ছে, মায়াও সেথায় সেথায় যাচ্ছে। এই সকালের নাস্তা টেবিলে কত কিছুই না হলো। মায়া লজ্জা আর অস্থিরতায় ভুলভাল কাজ পর্যন্ত করলো। অথচ এখন মায়ার ফাহাদদের বাসায় মুক্তা আর জুয়ের সাথে থাকার কথা। কাল রাত থেকে মায়া ওই বাড়ি থেকে নিখোঁজ। নিশ্চয়ই সবাই টেনশন করছে মায়ার জন্য। কিন্তু হৃদ মায়াকে না ওই বাড়িতে নিয়ে যাচ্ছে আর না ওই বাড়ির সম্পর্কে কিছু বলছে। মায়া টেনশনে নিজের বোনের শ্বশুর বাড়িতে যাবে বলে এই নিয়ে বেশ কয়েকবার আর্জি জানিয়েছিল হৃদকে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। হৃদ মায়ার কথা কানে তো তুললই না, উল্টে মায়াকে বগল দাবা করে কোথায় যেন নিয়ে যাচ্ছে এই সকালবেলা। মায়া হৃদকে কিছু বলতে পারছে না বলে চোখ ফেটে কান্না আসছে ওর টেনশনে। মন চাচ্ছে হাউমাউ করে কাঁদতে, কিন্তু মায়া তাও করতে পারছে না রাদীপের জন্য। সকাল থেকে অলরেডি মায়া অদ্ভুত সব কাজকাণ্ড করে ফেলেছে। এখন নতুন করে আর কিছু ঘটাতে চাই না, নয়তো দেখা গেল রাদীপ মায়ার হাউমাউ চিৎকারের কান্না দেখে বলে বসলো। ভাবি, কষ্ট আমার কষ্ট, আমিও তোমার মতন কান্না করতে চাই। তখন বিষয়টা আরো লজ্জাজনক হয়ে যাবে মায়ার জন্য। এমনিতেই রাদীপ সকাল থেকে শুধু মায়াকে দেখে যাচ্ছে। রাদীপের ড্যাব ড্যাব করে তাকানোতে মনে হচ্ছে মায়া কোনো মানুষ হতেই পারে না। মায়া হলো দুনিয়ার অষ্টম কোনো আশ্চর্য পদার্থ, যেটা রাদীপ খান জীবনের প্রথম দেখে ভীষণ বিস্মিত হয়ে আছে। তার থেকে সবচেয়ে ইতস্তত ব্যাপার হলো মায়া কাল রাত থেকে একই ড্রেস পরে আছে। গায়ের জামাটাও এখন নোংরা নোংরা লাগছে মায়ার কাছে। অথচ এই দুই ভাই কেমন টিপটাপ সেজে গুজে আছে, যেন নতুন জামাই সেজে মায়াকে নিয়ে কোথাও একটা যাচ্ছে তারা। আল্লাহ জানে মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। এদিকে মায়ার বাড়ির জন্য টেনশন হচ্ছে। মায়াকে ফাহাদদের বাড়িতে না পেয়ে নিশ্চয়ই ওই বাড়িতে হাঙ্গামা লেগে গেছে। হৃদের সাথে মায়ার অবাধে চলাফেরাটা যদি কারো কানে যায়, তাহলে বৃষ্টি একটা কাণ্ড ঘটে যাবে বোনের শ্বশুর বাড়িতে। মায়ার মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যেই রাদীপ সামনের সিট থেকে পেছন ঘুরে মায়াকে দেখলো টেনশন করতে। দুষ্টু রাদীপ মায়ার ভয় আরো বাড়িয়ে দিতে দিতে বলল। ভাবি, তুমি আমাদের আম্মুকে চিনো? দেখেছো কখনো সরাসরি? রাদীপের কথায় মায়া ভয়ে কাছুমাছু মুখটা তুলে তাকালো রাদীপের দিকে। সঙ্গে সঙ্গে চোকাচোকি হলো দুজনের। মায়া ভয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো রাদীপকে, যে সে কখনো সরাসরি দেখেনি। মায়ার কথায় বেশ সিরিয়াস হলো রাদীপ, যেন সে মায়ার এই উত্তরটা পাওয়ার আশায় ছিল। মায়া রাদীপের হঠাৎ পরবর্তীতে মনোভাব দেখেই বুঝলো যে রাদীপ মায়াকে এই মুহূর্তে বেশ সিরিয়াস কিছু বলতে চায়। হৃদ সামনের ড্রাইভিং সিট থেকে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে তীক্ষ্ণ দৃষ্টি তুলে রাদীপকে এক পলক দেখে তাকালো মিররের দিকে। সেদিকে মায়ার ভয়ার্থ মুখটা দেখা গেল। রাদীপ তক্ষুনি সিরিয়াস গলায় বলল। ভাবি শোনো, আমাদের আম্মু কিন্তু অনেক রাগী মানুষ, বুঝলে? হৃদ ভাইয়ের থেকেও রাগী, এতটাই রাগী যে আমাদের আম্মু যখন রেগে মেগে আগুন হয়ে যায়, তখন আম্মুর কপাল দিয়ে দুটো আগুন শিং বের হয়। তুমি সাবধান থেকো ভাবি। আমাদের আম্মু নতুন মানুষ দেখলেই শিং দিয়ে গুঁতো মারে। তবে তুমি তো তার বড় ছেলের বউ, সেই সুবাদে তোমাকে ছাড় দিলেও দিতে পারে। আই ডোন্ট নো। আসলে আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে, বুঝলে? এই অল্প সময়ের মধ্যে আমরা তোমাকে অনেক মনে ধরেছে।
তোমাকে বড়ভাবের চোখে দেখি। এখন তুমি যদি আম্মু সিংহের গুতকি হসপিটালে পড়ে থাকো তাহলে আমি ভীষণ দুঃখ পাবো। এজন্য আমি তোমাকে সাবধান করতে চাইছিলাম। ভাবি, তুমি আম্মুকে রাগ দিয়ে কোনো কাজ করো না, কেমন? আম্মুর সাথে দেখা হলেই তুমি সোজা আম্মুর পা ধরে শুয়ে পড়বে। আসলে আমাদের আম্মুর লম্বা লম্বা সালাম পছন্দ, তো তাই ছোট ছোট সালাম করলে আম্মু কেমন রেগে যায়। আমি আর রিত ভাই তো আম্মুকে সবসময় লম্বা লম্বা সালাম করিয়ে আসছি। তুমি এখন নতুন মানুষ, তাই তুমিও আমাদের মতো লম্বা লম্বা সালাম করবে, কেমন?